গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা নর্থ বেঙ্গল যাব। তো এখন ভোর 4টে বাজে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমি মোটামুটি রেডি, স্নান ফান করে। তো নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তায় কি হয় না হয় সমস্ত কিছুই বলার এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি সেটাও বলবো অবশ্যই। তো যাত্রাটা শুরু করে ফেলি। ভোর 4টে বাজে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো বন্ধুরা, সকালবেলাই বেরিয়ে পড়েছি। এখন টাইম হচ্ছে এক্স্যাক্ট 4:15। একটু দেরি হয়েই গেল, 4টায় বেরোবো ঠিক করেছিলাম। গাড়ি ফাড়ি রেডি করে ফেলেছি, এখন জাস্ট স্টার্ট করব। আমি কিছু কাজবাজ করে নিচ্ছি। তো ঠিক আছে, চলো রাস্তায় আবার দেখা হবে। এখন দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কোথাও কেউ নেই। এবারে পৌঁছাবো, দেখা যাক। এখনও সবে যাত্রা শুরু, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল দুটো লোকের সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা মেন রোড না, আমাদের এখানকার যে রোডটা সেই রোডটার ওপরেই আসছি। রাস্তা স্টিল, প্রচুর ফাঁকা। এই রাস্তায় তো সকালের সময় একদম এদিক ওদিক যাওয়াই যায় না। আমিও ধীরে ধীরে চার্জ আপ হচ্ছি, কারণ তোমরা যদি সকালের আমার ভয়েস শোনো আর এখনকার ভয়েসের মধ্যে ডিফারেন্স বুঝতেই পারছো। সবে জার্নি শুরু হচ্ছে, পুরো অন্ধকার রাস্তা। এখন পৌঁছাবো আমরা কৃষ্ণনগরের দিকে সোজা। আপাতত রোড ট্রিপে এটাই বলবো যে নর্থ বেঙ্গল যাওয়ার যখন দরকার হবে বা কেউ যদি যাও, সকাল সকাল বেরোনোর চেষ্টা করো। আমাদের 4টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন প্রায় 4:20। দেরি একটু হয়েই গেল। তো দেখা যাক, মেকআপ জানি না কতটা দিতে পারবো। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো আমরা এখন একটা চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে রয়েছি। রাস্তা আপাতত বিটি রোড ধরে দক্ষিণেশ্বর, সেখান থেকে দিল্লি রোড দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কৃষ্ণনগর। তো গাইস, আমরা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুটা পার হলাম। যেরকম বলেছিলাম, আমরা প্রথমে যাব আমার একটা বন্ধুকে তুলতে বৈদ্যবাটি। তো এখন আমরা বৈদ্যবাটি হয়ে মগরা ক্রস করে ঈশ্বরগুপ্ত সেতুতে 10 টাকা টোল দিতে হলো। সেই টোলটা আবার টোল ট্যাক্স থেকে, মানে ফাস্ট্যাগ থেকে কাটে না, সেই টোলটা এমনি পয়সা দিয়ে কাটতে হয়। তো দিয়ে এবার আমরা যাচ্ছি। এখন আমাদের একটা এক্সিট নিতে হবে আর একটু সামনে গিয়ে, সেটা দিয়ে লেফট সাইডের এক্সিট। হ্যাঁ, লেফট সাইডের এক্সিট হরিণঘাটা রোড ধরবো। তো দিয়ে তারপরে রানাঘাট হয়ে কৃষ্ণনগর। আশা করছি এখন 5:48। এই আমাদের এক্সিট এসে গেছে। আমরা আর একটু সোজা এগিয়ে তারপরে দেখা যাক কৃষ্ণনগর পৌঁছে আবার মিট করছি তোমাদের সাথে। তো আমরা NH-12 উঠে গেছি। 6টা, এখন টাইম 6টা। হরিণঘাটা রোড দিয়ে এলাম। হরিণঘাটা রোডটা মোটামুটি খারাপ না, ভালোই। হরিণঘাটার কানেক্টারগুলোতে একটু রাস্তাটা খারাপ ছিল। তাছাড়া বাম্পারও ছিল, যেহেতু ওটা হাই রোড নয় তো বাম্পার এক্সপেক্টেড। কিন্তু লাস্টের দিকটা খুব সুন্দর করেছে। এখন NH-12 উঠে গেছি। রাস্তা ক্লিয়ার রয়েছে, কিন্তু আজকে বেশ অনেকটা কুয়াশা। এটা ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন, 28শে ফেব্রুয়ারির ভিডিও, 2025 সাল। কিন্তু সুন্দর কুয়াশা রয়েছে। তো দেখা যাক কখন কুয়াশা কাটে। আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 7টার দিকে রোদ উঠে যাবে, কিন্তু এই মুহূর্তে রোদ ওঠার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আকাশ হালকা মেঘলাও রয়েছে। গাড়ির স্পিড এই মুহূর্তে মোটামুটি 85 এরকম রেঞ্জে রয়েছে। চলছি, আপাতত ভালো স্পিড নেওয়া যাচ্ছে। আর দেখা যাক কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ লাগে। এখন চলে এসেছি কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, দুর্দান্ত রাস্তা। থেকে আর মোটামুটি 15 কিলোমিটার মতো হবে। আমরা এখন একটু চা ফা খাচ্ছি। চা খেয়ে নিই। সন্ধ্যে 6:15 বাজে। সূর্য উঠে গেছে, কিন্তু মানে দেখা যাচ্ছে না মেঘের জন্য। ঠিক আছে, আর কিছুক্ষণ বাদে পৌঁছাবো। একটু পরে আমি এখন হ্যান্ডওভার দিচ্ছি, সৌরভ চালাবে। তো তারপরে কৃষ্ণনগর পৌঁছে দেখা যাক কেমন লাগে। আমরা কৃষ্ণনগর ক্রস করলাম, চলে এসেছি কৃষ্ণনগর। এদিকে সুন্দর নদী, আর
রাস্তা কৃষ্ণনগর অবধি খুবই ভালো রাস্তা NH-12। আর এখন এখান থেকে আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে। আমরা পরপর যাব বেহরামপুর, যেটা এখান থেকে প্রায় 80 কিলোমিটারের আশেপাশে হবে। তারপরে আছে এটা আপাতত রায়গঞ্জ পর্যন্ত স্ট্রেট যাচ্ছে, এখান থেকে 282 কিলোমিটার। রাস্তা খুবই ভালো আপাতত যতদূর এসছি। সামনে দেখা যাক কীরকম অবস্থা। এই মুহূর্তে সেরকম কোনো হ্যাজার্ড হয়নি আমাদের রাস্তায়, ঠিকঠাকই চলছে। তবে হ্যাঁ, একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে রাস্তা দিয়ে সাইড দিয়ে প্রচুর ভ্যান টোটো। যদিও এটা NH-12, কিন্তু এই সমস্ত ভ্যান টোটো এগুলো আছে। এবং হ্যাঁ, একটু আগে একটা জিনিস দেখুন, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো জানি না অ্যাক্সিডেন্টটা কেন, কী ব্যাপার। তো আমরা জাস্ট রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, এবং মনে হচ্ছে খুব রিসেন্টলি হয়েছে অ্যাক্সিডেন্টটা। পুলিশরা সবে এসছে কীভাবে ব্যাপারটাকে ট্যাকেল করবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে রাস্তায় কোনো জ্যাম নেই। আমরা যতটা সম্ভব সাবধানে চালানোর চেষ্টা করছি। প্রবলেমটা হয়ে যায় যখন এই সমস্ত NH দিয়ে উল্টো দিক থেকে গাড়িগুলো আসে। একটু আগেই রাইট সাইড দিয়ে একটা গাড়ি উল্টো দিক দিয়ে আসছিল, আমরা ভিডিওটা করতে পারিনি। একটা লরি আর একটা বাস, দুজন খুব প্রবলেমের মধ্যে পড়েছিল, প্রায় ঠেকে যেত, সামাও ওরা বাঁচিয়েছে। তো এইগুলো যারা ড্রাইভার, বেসিক্যালি আমরা যেটা দেখছি, লং রুটের ড্রাইভার এটা করে না, লোকাল ড্রাইভাররাই এটা করছে বেশি। তো রিকোয়েস্ট একটা থাকবে লোকাল ড্রাইভারদের কাছে বা যে কোনো ড্রাইভারদের কাছে, প্লিজ ট্রাফিক রুলটা মেনে একটু চালান, তাহলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। তো আমরা চলে এসেছি বহরমপুর। এখন সময় হচ্ছে 8:20। আমরা ঠিক 4:20-তে বেরিয়েছিলাম। 4 ঘন্টায় বহরমপুর। মোটামুটি ঠিকঠাক কিনা জানি না, তবে রাস্তায় ওই বহরমপুর ঢোকার আগে পলাশী থেকে বহরমপুর অবধি বেশ ট্রাফিক ছিল, রাস্তায় অনেক কাজ হচ্ছে সেই জন্য। তো এবার আমরা বহরমপুরটাকে বাইপাস দিয়ে ক্রস করছি। বহরমপুরে ঢুকবে না কেউ জেনারেলি, যারা শিলিগুড়ির দিকে যেতে চাইছো বা নর্থ বেঙ্গলে, এই বাইপাসটা দিয়ে যাচ্ছি আমরা। এখানে মোটামুটি স্পিড ভালো, কিন্তু কিছুক্ষণ আগে মোটামুটি লাস্ট 40 মিনিট আমরা 60 অ্যাভারেজ বা 60 কি মানে 40 অ্যাভারেজে চালিয়েছি গাড়িটা। এখন রাস্তাটা মোটামুটি ভালো লাগছে, দেখা যাক কত অব্দি ভালো। এগোচ্ছি আস্তে আস্তে। তো ফাইনালি আমরা ফারাক্কার কাছে চলে এলাম। এখন 10:20 বাজে, সুন্দর টাইমিং হচ্ছে। 4:20-তে বেরিয়েছি, 9:20 নাগাদ মনে হয় আমরা বহরমপুরের কাছাকাছি ছিলাম, না 8:20 নাগাদ। এখন 10:20, 22 অ্যাকচুয়ালি। তো আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সাইডটা একটু দেখাও, দারুণ আর কি, মানে রাস্তাটা খারাপ আছে, বাট ফারাক্কা ব্রিজ পাশেই ট্রেন লাইন, আর এদিকেও ট্রেন লাইন। রাস্তাটা এখানটায় খারাপ, আর একটু জ্যাম তো হবেই, কারণ ছোট জায়গা দিয়ে অনেকটা পার হচ্ছে। তো এগোচ্ছি। এস্টিমেট মোটামুটি ঠিকঠাকই আছে, যে টাইমে থাকার কথা, হ্যাঁ 5:40 ছিল, সেরকমই দেখাচ্ছে। রাস্তায় ট্রাফিক আছে, কোনো কোনো জায়গায় ডাইভারশনের জন্য প্রায় 500 কিলোমিটার ডাইভারশন ছিল, যেখানে একটা রোডের উপর দিয়ে দুদিক থেকে গাড়ি আসছিল, যেখানে একদমই স্পিড তো নয়, মানে 20 থেকে 30-এর মধ্যে গাড়ি চালাতে হয়েছে। ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে রাস্তা, তার মধ্যে যেতে হবে। কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স সোফার খুবই ভালো। তো আমরা এখন NH-27-এ চলে এসেছি। এতক্ষণ NH-12-এ ছিলাম। NH-12 তো খুবই ভালো ছিল। NH-12-এর মাঝখানে একটা জায়গা থেকে আমাদেরকে ডান দিক নিতে বলছিল, যেখানে সিমিলারিটি দেখায়, ওটা কিষানগঞ্জের ওই দিক থেকে ঢুকে, কিন্তু আমরা ঢুকিনি, আমরা NH-12টাই ফলো করেছি। তাতে আমাদের 60-65 টাকার একটা টোল দিতে হয়েছে, বাট রাস্তাটা অনেক ভালো। আমার মনে হয় যে মানে অ্যাভয়েড হাইওয়ে না করে মানে হাইওয়ে ধরাটাই বেটার, কারণ ভেতরের রাস্তায় অনেক প্রবলেম থাকে, সেটা আপনারা নিজেদের বিচার মতো করে নিতে পারেন।
NH27-এ ঢুকেছি, এখন প্রায় 2টো বাজতে যায়। এখানে একটা বলার ব্যাপার, আমাদের 1 ঘন্টা একটা জায়গায় লেট হয়েছে। আমরা একটা জিনিস করছিলাম, একটা জিনিসে ফেসে গেছিলাম, তো তাই জন্য আমাদের 1 ঘন্টা লেট হয়েছিল। তো হিসাব মতো এখানে ভোর 4:20 বেরোলে এখন 1:52 বাজে, তো হিসাব মতো 12:52 মানে প্রায় 1টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার কথা। রাস্তায় প্যাচ ওয়ার্ক রয়েছে, আর এখন আমরা লাঞ্চের জন্য চেষ্টা করছি। তো এখানে কিন্তু রাস্তার ধারে সেরকম কোনো হোটেল দেখা যাচ্ছে না, এবং গুগলেও যদি অ্যালং উইথ দ্য রোড হোটেলস সার্চ করা হচ্ছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো লাঞ্চটা কিভাবে হবে না হবে সেই বিষয়ে আমরা আরও ডিটেলসে জানাবো যখন আমরা নিজেরা লাঞ্চ করতে পারবো, তো সেটা দেখছি। তো এখন আমরা ডালখোলায় পৌঁছে গেছি, ডালখোলার টোল এখানে দিয়ে। এখানে প্রায় 2টো বাজছিল যে আমরা এখানে নিউ রিতিকা লাইন হোটেল বলে একটা হোটেল খুলেছে, জাস্ট কিছুদিন আগে, 20 দিনের মতো আগে খুলেছে বললো। একদমই সামান্য হোটেল। একটু আগেই বলছিলাম যে এখানে সেরকম খাবার দাবারের পাওয়া যাচ্ছে না, তো তার জন্য আমরা এখানে খেয়ে নিলাম। রান্না একদম বাড়ির মতো রান্না। এখন আমরা ইসলামপুর ক্রস করে ফুলবাড়ির দিকে এগিয়ে চলেছি। NH27, এখানে NH27 বেশ ভালো হয়ে গেছে, গাড়ি মোটামুটি 70-80 স্পিডে চলছে। আর আমাদের ডেস্টিনেশান মোটামুটি 6টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা হিসাব মতো। মাঝখানে আমরা লাঞ্চও করে নিয়েছি, সেটা তো বললাম আগেই। এখন আপাতত কোনো প্রবলেম হয়নি। রাস্তাঘাটে টোটো আছে টুকটাক, কিন্তু সেগুলো ঠিক আছে, যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কম থাকলে অসুবিধা হয় না। দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 80-90-তে এখন গাড়ির স্পিড প্রায় 110-এ রয়েছে গাড়ি, তো ভালোই চলছে, অসুবিধা হচ্ছে না। তো আমরা অনেকটাই চলে এসেছি ফুলবাড়ি থেকে। এখন মোটামুটি 10 কিলোমিটার 11 কিলোমিটার দূরে আছি। নর্থ বেঙ্গলে প্রায় চলে এসেছি। দেখুন আশেপাশে চা বাগান দেখা যাচ্ছে, রাস্তাও মোটামুটি শান্তশিষ্ট সুন্দর। এদিকে রাস্তার ওইদিকে পুরো চা বাগান, আবার ঠিক সেরকম এদিকটাও চা বাগান। এখন একটা কোনো সিটির মধ্যে ঢুকছি। মিলিয়ে মোটামুটি বেশ সুন্দর পরিবেশ। ওয়েদার টেম্পারেচার এখন একটু গরমই আছে, তবে সেটা থাকবে ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে। আজকে সারাদিন সেরকমভাবে সূর্যকে দেখা যায়নি, এটা একটা বড় ব্যাপার। তো আজকে এখন প্রায় বিকেল 4টে বাজতে যায়। এখন সাইডে হালকা জঙ্গল টাইপের রয়েছে, আর চা বাগান শুরু হয়ে গেছে। আরও এগুলো দেখুন, এদিকে সম্পূর্ণ যেটা দেখতে পাচ্ছেন এগুলো চায়ের বাগান। আমরা এখন মহানন্দা পার হচ্ছি, জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি। জলপাইগুড়ি এখান থেকে 48 কিলোমিটার। তো আমরা যাব, জলপাইগুড়ি যাচ্ছি না, জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখান থেকে বেরিয়ে যাব। আপাতত ফুলবাড়ি রোডে আছি, রাস্তা মোটামুটি ঠিকঠাক। এবার দেখা যাক কটায় পৌঁছাতে পারি। রিচ টাইম অনেকটাই কমে গেছে, 5:55 দেখাচ্ছে এখন, তো ঠিকঠাকই লাগছে। রাস্তা তো ঠিকঠাক, আর অসুবিধা কিছু নেই। তো আমরা এখন ঢুকে পড়েছি প্রায় জঙ্গলের মধ্যে। আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে মূর্তি নদীর ধারে। এখান থেকে আরও 50 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে, 1 ঘন্টা মতো লাগবে। আর এখন দেখতে পাচ্ছি সাইডে ক্যানাল রোডের পাশ দিয়ে যাচ্ছি। এখন গজলডোবা এখান থেকে 10 কিলোমিটার। আর এই রাস্তাটা এখন অনেকটাই ক্যানালের পাশ দিয়ে, সাইড দিয়ে সুন্দর বন জঙ্গল। এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, রাস্তাও খুব সুন্দর বলবো না, মোটামুটি ঠিকঠাক। পুরো টান দিকে কিন্তু এই সামনে একটা হনুমান দেখা যাচ্ছে, ওই দেখো ছোট্ট একটা হনুমান। বাদর রয়েছে বলে ভালোই ব্যাপার স্যাপার এখানে, কিন্তু বাদর গাড়ির তলায় না চলে। এই এখানে একটা বাদর রয়েছে, চলে গেছে এদিক ওদিক, 2-4টে বাদর দেখা গেছে। হাতি না বেরিয়ে গেলেই হয়। ঠিক আছে,
দেখি যদি হাতি পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। তো এখানে আমরা চলে এসেছি গজলডোবা তিস্তা ব্যারেজের কাছে। এখানে অনেক লোকজনই ঘোরাঘুরি করতে আসে, জায়গাটাও সুন্দর। এই যে দেখুন এখানে, জানি না জুম করলে দেখা যাবে কি না, এই যে গজলডোবা 0 কিলোমিটার ফলকটাও আছে। আর এদিকে সুন্দর তিস্তা নদীর ব্যারেজের পাশ দিয়ে ভিউটাও খুব সুন্দর। দুর্দান্ত জায়গা। তিস্তার জল যাচ্ছে এখন, তিস্তার স্রোতটা দেখুন, শীতকালের মধ্যে তাতেও কি স্রোত। নৌকা ফৌকা রাখা রয়েছে, জানি না নৌকা করে ঘুরতে ঘুরতে যাওয়া যায় কি না। এর পরের ইয়েগুলোতে দেখা যাবে স্রোতটা কেরাম। এইদিকে এটা খুলে, এই যে পুরো ব্রিজটা, এখানে লক গেটগুলো আছে। তো তিস্তার এখানে লক গেটটা এখানে আছে, আর লক গেট থেকে জলের ফোর্সটা কীরকম হয় সেটা জাস্ট দেখাবো। এই দেখুন, এইটা হচ্ছে লক গেট, আর লক গেট থেকে জলের ফোর্সটা দেখুন। এখান থেকে জলটা বেরোচ্ছে, ওই দিকের দিকটা একটু মনে হয় ভাঙা আছে, এদিকে দেখুন শুধু ফোর্সটা। এই হচ্ছে জলের লেয়ার, আর এইখান থেকে জলটা এই স্পিডে বেরোচ্ছে। জাস্ট হয়তো তলাটায় কিছুভাবে একটু খুলে গেছে। এই হচ্ছে পুরো গেটটা। এর পরের গেটটাতে আমি যাওয়ার চেষ্টা করছি। পরের গেটটাতে পৌঁছালে, সেই গেটটা মনে হয় খোলা আছে কিনা জানি না, তবে তারপরের গেটটা শিওর খোলা আছে ডেফিনেটলি। এই যে এই গেটটা খোলা আছে দেখুন, আমার তো দাঁড়িয়ে থাকতেই ভয় লাগছে, সাংঘাতিক স্পিডে জল আসছে। এইখানে জলের লেয়ার, আর এইখান থেকে জলটা আসছে। এই হচ্ছে জলের লেয়ার, এতটা উঁচুতে, প্রায় 11-20 ফিট নিচে হয়তো জলটা খোলা আছে এবং সেখান থেকে জল পাস হচ্ছে। তো আমরা ফাইনালি প্রায় চলে এসেছি। আর 12 কিলোমিটার মতো। এখানে দেখতে পাচ্ছেন যে হাতি ক্রসিং, মানে এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। সামনে একটা গাড়ি যাচ্ছে, ছোট হাতি বা টাটা এস টাইপের কিছু। আর চারিদিক অন্ধকার নেমে গেছে, আমরাই শুধু এখানে যাচ্ছি। রাস্তাটা দুর্দান্ত, লাটাগুড়ি ক্রস করে বেরিয়ে এসেছি। এখান থেকে আর 10 কিলোমিটার মতো যেতে হবে। তো এই 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 যে টোটাল জার্নিটা কমপ্লিট করতে আমাদের প্রায় 14 আওয়ার্সের কাছাকাছি লাগলো, এবং তার মধ্যে 1 ঘন্টা আমাদের এক্সট্রা খরচ হয়েছে। আমরা একটু লোকজনের সাথে কথাবার্তা বলছিলাম। এখানে রাস্তাতে সুন্দর লাইট ফাইট লাগানোও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা জার্নিটা ক্রস করে ফাইনাল একটা কথা বলবো। ফাইনাল আরেকবার মিট করবো আমরা, আমাদের বক্তব্যগুলো জানাবো। আশা করি আমাদের এই টোটাল জার্নিটা আপনাদের খুব ভালো লাগবে।